মাত্র $8 মিলিয়ন স্বর্গ কিনলেন এক ব্যক্তি। তারপর সেই স্বর্গকে বানালেন নরক। এখানে আসা মানে হলো পাসপোর্ট কেড়ে নেয়া। পালানোর একমাত্র রাস্তা 4 মাইল সাঁতরে। এই দ্বীপে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল মানুষরা আসতেন, কিন্তু কেন? আর এখানে কি হতো যে স্থানীয়রা একে ডাকত পেডোফাইল আইল্যান্ড? হ্যালো বন্ধুরা, আজ যে গল্প বলবো সেটি শুনে আপনাদের মনে হবে এটা কোনো থ্রিলার মুভির প্লট, কিন্তু না, এটা সত্যি। এবং এটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়গুলোর একটা। কল্পনা করো একটা প্রাইভেট আইল্যান্ড, ক্যারিবিয়ান সাগরের মাঝখানে, চারিদিকে নীল পানি, সাদা বালুর সৈকত, মাঝখানে রাজপ্রাসাদের মতো ম্যানশন, হেলিপ্যাড, সুইমিং পুল, গেস্ট ভিলা, যা চাও তাই আছে। এই দ্বীপে আসতেন প্রিন্স, বিলিয়নিয়ার, সায়েন্টিস্ট, পলিটিশিয়ান। নাম শুনলে চমকে যাবে, কিন্তু তারা আসতেন কেন? পার্টি করতে? না, আসল সত্যটা এত ভয়াবহ যে এফবিআই যখন এই দ্বীপ রেড করে তখন যা পায় সেটা আমেরিকান ইতিহাসের সবচেয়ে বড় স্ক্যান্ডাল হয়ে দাঁড়ায়। আজকের ভিডিও অ্যাপস্টাইন আইল্যান্ডের পুরো সত্য। আমাদের গল্পের নায়ক, না বলা ভালো ভিলেন, জেফ্রি অ্যাপস্টাইন। Jeffrey Epstein. Jeffrey Epstein. Ties to Jeffrey Epstein. The Jeffrey Epstein. Jeffrey Epstein. Sex offender Jeffrey Epstein. 1970-এর দশকে ব্রুকলিনে একটি স্কুলে ম্যাথ পড়াতেন, সাধারণ টিচার। কিন্তু তারপর কি হলো? হঠাৎ করেই ওয়াল স্ট্রিটে ঢুকে গেলেন। তারপর আরও হঠাৎ করে হয়ে গেলেন বিলিয়নিয়ারদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার। কিভাবে কেউ জানে না, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু তার ক্লায়েন্ট লিস্টে নাম আছে আমেরিকার সবচেয়ে ধনী মানুষদের। 1980 এবং 90-এর দশকে অ্যাপস্টাইন তৈরি করলেন $60 কোটি এম্পায়ার, প্রাইভেট জেট, ম্যানহাটনে 77 মিলিয়নের ম্যানশন, প্যারিসে পেন্ট হাউস, ফ্লোরিডায় প্যালেস, আর সবচেয়ে বড় কেনাকাটা 1998 সালে $8 মিলিয়ন একটি দ্বীপ, নাম লিটল সেন্ট জেমস। কিন্তু এই রূপকথার পেছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর আধার। পাশের দ্বীপবাসীরা খেয়াল করতে শুরু করলো এই দ্বীপে মেয়েরা আসে, খুব ছোট মেয়ে, 12, 13, 14 বছর, কেউ 17 বছর। তারা হেলিকপ্টারে আসে, বোটে আসে, কিন্তু কেন? একজন প্রাক্তন কর্মচারী বলেছে, আমি দেখেছি অ্যাপস্টাইন সুইমিং পুলে ছোট মেয়েদের সাথে, তারা টপলেস ছিল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ভুল হচ্ছে। আরেকজন বলে, চারিদিকে সমুদ্র, নৌকা নেই, হেলিকপ্টার নেই, পালাবে কোথায়? একবার একজন 15 বছরের মেয়ে সাঁতরে পালাতে চেয়েছিল 4 মাইল। কল্পনা করো সেই ডেসপারেশন। কিন্তু তাকে ধরে ফেলা হলো, পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। আর সবচেয়ে শকিং ব্যাপার, এই দ্বীপে আসতেন বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল মানুষরা। প্রিন্স অ্যান্ড্রু, ব্রিটিশ রাজপরিবার, স্টিফেন হকিং, মহাবিশ্ব নিয়ে যিনি লিখেছেন, বিল ক্লিন্টন, প্রেসিডেন্ট অব আমেরিকা। তারা সবাই কি জানতো কি হচ্ছে এই দ্বীপে? উল্লেখ্য, যারা দ্বীপে গেছেন প্রমাণিত। প্রিন্স অ্যান্ড্রু ভিকটিম সাক্ষ্য আছে, স্টিফেন হকিং 2006 ফিজিক্স কনফারেন্সে, বিল ক্লিন্টন আংশিক সত্য, 26-27 বার প্লেনে, কিন্তু বেশিরভাগ আফ্রিকা অথবা এশিয়ান ক্লিন্টন ফাউন্ডেশনের কাছে। দ্বীপে কয়বার গেছেন তা স্পষ্ট নয়। যাদের নাম ফ্লাইট লগে আছে কিন্তু দ্বীপে গেছেন কিনা অস্পষ্ট। কেভিন স্পেসি, ক্রিস টাকার প্লেনে গেছেন ক্লিন্টনের সাথে আফ্রিকা দ্বীপে। যাদের অ্যাপস্টাইনের সাথে সম্পর্ক ছিল কিন্তু দ্বীপে যাওয়ার প্রমাণ নেই। বিল গেটস 2008-এর পরে অ্যাপস্টাইনের সাথে কয়েকবার দেখা করেছেন ম্যানহাটনে, কিন্তু দ্বীপে যাওয়ার কোনো প্রমাণ নেই। লেস ওয়েক্সনার ঘনিষ্ঠ আর্থিক সম্পর্ক ছিল, দ্বীপ সম্পর্কে অস্পষ্ট। এই দ্বীপে আসতেন বলার বদলে বলা ভালো অ্যাপস্টাইনের সাথে যোগাযোগ ছিল, বা অ্যাপস্টাইনের প্রাইভেট জেটে উঠেছেন, কারণ সবাই দ্বীপে যাননি। 2005 সালের মার্চ ফ্লোরিডার পাম বিচে একটা পুলিশ স্টেশনে একজন মা এসে বললেন, আমার 14 বছরের মেয়েকে রেপ করা হয়েছে। মেয়েটি বলে, স্কুলের এক ফ্রেন্ড তাকে বলেছিল একজন ধনী লোকের বাড়িতে গিয়ে মাসাজ দিলে $200 থেকে $300 পাবে। সে গিয়েছিল টাকার জন্য, কিন্তু যা হয়েছে, পুলিশ অফিসার জিজ্ঞাসা করলো, তোমার আর কোনো বন্ধু গেছে সেখানে? মেয়েটি 2টো নাম দিল। সে দুজনকে জিজ্ঞাসা করা হলো, তারা আরো 2টো নাম দিল। চেইন তৈরি হতে লাগলো। মাত্র কয়েক মাসে পাম বিচে পুলিশ খুঁজে পেল 35 জন ভিকটিম, আর ডজন খানেক সার্চ চলছে। একজন ভিকটিম বলেছে, আমি চাকরি খুঁজছিলাম, রাস্তায় থাকতাম, আমি ভেবেছিলাম এটা একটা সুযোগ, কিন্তু এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। পুলিশ বুঝলো এটা কোনো একক ঘটনা নয়, এটি একটি অর্গানাইজড ক্রাইম রিং, একটা পিরামিড স্কিম। কিভাবে কাজ করে? একটা মেয়ে আনো, $200, সে আরেকটা মেয়ে আনলো, তোমাকে আরও $200। এভাবে নেটওয়ার্ক বাড়ছিল। আর বেশিরভাগ মেয়ে 18 বছরের নিচে। 2006 সালের মে মাসে পাম বিচ পুলিশ কেস রেডি করলো। জুলাইতে এফবিআই জয়েন করলো, কোড নাম অপারেশন লিপিয়ার। 53 পেজের রিপোর্ট, 36 জন মাইনর ভিকটিম, ডজনখানেক সাক্ষী, ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক, নিউ মেক্সিকো থেকে ক্যারিবিয়ান, সবখানে ট্রাফিকিংয়ের প্রমাণ।
চার্জ ইন্টারন্যাশনাল সেক্স ট্রাফিকিং। অ্যাপস্টাইনের লাইফ টাইম জেল হওয়া উচিত ছিল, কিন্তু যা হলো সেটা আরও শকিং। ব্যাকস্টেজে চলছিল অন্য খেলা। মিয়ামির ফেডারেল অ্যাটর্নি আলেকজান্ডার আকোস্টা এই মানুষটা করলো এমন কিছু যা শুনলে আপনার রক্ত ফুটবে। অ্যাপস্টাইনের লয়ারদের সাথে তিনি সিক্রেট ডিল করলেন, কোনো ট্রায়াল না, কোনো পাবলিক হিয়ারিং না, সব সিক্রেট। ডিলটা কি ছিল? অ্যাপস্টাইন দুটো ছোট চার্জে গিলটি প্লিট করবে, প্রস্টিটিউশন, বিনিময়ে তাকে এবং তার সব অ্যাসোসিয়েটদের ইমিউনিটি দেয়া হবে সব ফেডারেল চার্জ থেকে। আরও জঘন্য ব্যাপার ভিকটিমদের জানানো হয়নি, যেটা আমেরিকান আইন অনুযায়ী মাস্ট। 2008 সালের জুন অ্যাপস্টাইন কোর্টে দাঁড়ালো, সাজা মাত্র 18 মাস। কিন্তু জেলটা কেমন ছিল? প্রাইভেট উইং, সপ্তাহে 6 দিন, দিনে 12 ঘন্টা তার লাক্সারি অফিসে যাওয়ার পারমিশন, মানে জেলে থাকার চেয়েও বেশি সময় অফিসে। মাত্র 13 মাস কেটে 2009 সালে জুলাইতে ফ্রি। আর আলেকজান্ডার আকোস্টা যে এই ডিল করেছিল, 2017 সালে ডোনাল্ড ট্রাম্প তাকে বানানো লেবার সেক্রেটারি, মানে সরকারের অন্যতম শীর্ষ পদ। অ্যাপস্টাইন আবার নর্মাল লাইফে ফিরে গেল, প্রাইভেট জেট, আইল্যান্ড, পার্টি সব চলছে। কিন্তু এক নারী ছিল যে ছাড়েনি, জুলিকে ব্রাউন, মিয়ামি হেরাল্ডের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। 2009 সাল থেকে তিনি অ্যাপস্টাইনকে ট্র্যাক করছিলেন, বছরের পর বছর ভিকটিমদের খুঁজেছেন, কথা বলেছেন, ডকুমেন্ট ঘেটেছেন। 2018 সালের নভেম্বরে তিনি ছাপলেন একটি সিরিজ, প্রিভার্সন অব জাস্টিস, ন্যায় বিচারের বিকৃতি। 80+ ভিকটিম আইডেন্টিফাই করলেন, 8 জনের ইন্টারভিউ নিলেন, পুরো ডিলের ভেতরে কাহিনী বের করে আনলেন। তারপর ঘটল মিডিয়া এক্সপ্লোশন, পাবলিক আউটরেজ, প্রেশার বাড়তে লাগলো। 2019 সালের জুলাই এফবিআই অ্যাপস্টাইনকে আবার অ্যারেস্ট করলো। এবার চার্জ সেক্স ট্রাফিকিং অফ মাইনরস, ফেস করছে 45 বছরের সাজা। এবার পালানোর রাস্তা নেই। কিন্তু তারপর 2019 সালের 10 আগস্ট সকাল 6:30 ম্যানহাটনের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টার, জেলার গেট, অ্যাপস্টাইনের সেলে ঢুকলো। অ্যাপস্টাইন ঝুলে আছে, ডেট, অফিসিয়াল রিপোর্ট সুইসাইড। কিন্তু প্রশ্ন উঠল, সুইসাইড ওয়াচে থাকার কথা ছিল না? সিসিটিভি ফুটেজ কোথায়? 2 গার্ড ঘুমিয়ে পড়লো কিভাবে? নেকের ইনজুরি সুইসাইডের সাথে ম্যাচ করে না কেন? ইন্টারনেট এক্সপ্লোড করলে একটা লাইন, এপাস্টিন ডিডন্ট কিল হিমসেলফ, ট্রেন্ডিং মিম, মার্চ, প্রোটেস্ট। মানুষ বিশ্বাস করেনি। কেন? কারণ অ্যাপস্টাইনের কাছে ছিল খুব বিপজ্জনক তথ্য, বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল মানুষদের সিক্রেট। 2024 সালের ইলেকশন ক্যাম্পেইনে ডোনাল্ড ট্রাম্প প্রমিস করলেন, আমি প্রেসিডেন্ট হলে সব অ্যাপস্টাইন ফাইল রিলিজ করব, সবার নাম বের হবে। জানুয়ারি 2025 ট্রাম্প প্রেসিডেন্ট হলেন। জুলাই 2025 ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা দিল কোনো ক্লায়েন্ট লিস্ট নেই। ট্রাম্প নিজে ইউটার্ন নিলেন, এটা বোরিং, ডেমোক্রেটদের হোক্স। এলন মাস্ক টুইট করলেন, ট্রাম্পের নাম আছে অ্যাপস্টাইন ফাইলে, পরে ডিলিট করলেন। কারণ ট্রাম্প আর অ্যাপস্টাইন ছিলেন 20 বছরের বেস্ট ফ্রেন্ড। 90 দশকে একসাথে পার্টি, ম্যানহাটনে ক্লাব, প্যারিসের ট্রিপ। 2002 সালে ট্রাম্প ম্যাগাজিনে বলেছিলেন, অ্যাপস্টাইন অসাধারণ মানুষ, জানি তাকে 15 বছর, তার সুন্দরী মেয়েদের পছন্দ, অনেকটা আমার মতোই। পাবলিক প্রেশার বাড়তে থাকলো। নভেম্বর 2025 কংগ্রেস বিল পাশ করলো, 30 দিনের মধ্যে সব অ্যাপস্টাইন ফাইল রিলিজ করতে হবে। ডিসেম্বর 19, 2025 কিছু ফাইল রিলিজ হলো, কিন্তু হেভি রেডাক্টেড, মানে বেশিরভাগ নাম কালো কালি দিয়ে ঢাকা। যা বেরিয়েছে ট্রাম্পের নাম বারবার। 1995 সালে রেপ অভিযোগ, 8 বার অ্যাপস্টাইনের প্রাইভেট জেটে। সাক্ষী বলছে ট্রাম্প জানতো সবকিছু, কিন্তু এখনও বাকি আছে 10 লাখেরও বেশি ডকুমেন্ট। কি আছে সেগুলোতে? কোন কোন প্রেসিডেন্ট, কোন প্রাইম মিনিস্টার, কোন বিলিয়নিয়ার? বন্ধুরা, এটা শুধু একটি দ্বীপের গল্প না, এটা ক্ষমতার গল্প, এটা দুর্নীতির গল্প, এটা সেই সিস্টেমের গল্প যেখানে ধনীরা, পাওয়ারফুলরা আইনের ঊর্ধ্বে। অ্যাপস্টাইন মরে গেছে, কিন্তু তার নেটওয়ার্ক, তার ক্লায়েন্টরা, তারা কি এখনও ফ্রি ঘুরছে? ভিকটিমরা কি কখনো ন্যায় বিচার পাবে? আর সত্যি কথা হলো, আমরা হয়তো কখনো পুরো সত্য জানবো না, কারণ যখন ক্ষমতা আর টাকা একসাথে আসে তখন সত্য প্রায় চাপা পড়ে যায়। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে অন্য কোনো শকিং তথ্য নিয়ে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।